গীতা গল্পের 5 নাম্বার পার্ট। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আরোহীর এমন ধারা কথা শুনে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে আরোহীকে দেয়ালের সঙ্গে চেপে ধরে বলতে লাগলাম, এই আপনার কি মাথায় সমস্যা আছে? চেনা নাই জানা নাই অপরিচিত লোকদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা কি জানেন না? কেন আমার সঙ্গে দুর্ব্যবহার করছেন? রাগের কারণে আরোহীকে দেয়ালের সঙ্গে হাতটি চেপে ধরায় তার হাত লাল হয়েছে। সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আরোহী বলল, হাতটা ছাড় বলছি। আরোহীর কথায় রাগের ঘোর কাটলো এবং সরি বলে রুমে চলে আসলাম। এতদিন তানবীর থাকায় কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। আজ যেই তানবীর চলে গেল এই সুযোগে আরোহী দুর্ব্যবহার করতে শুরু করেছে। এখন এ বাসা ছেড়ে দিলেও তো রাস্তায় থাকতে হবে, আবার এখানে থাকলেও আরোহীর দুর্ব্যবহার সহ্য করতে হবে। কি করব কিছুই বুঝতে পারছি না। অপরদিকে আরোহীর অবস্থা। আরোহীর মা বলল, আরোহী খেতে আয়। আরোহী রেগে বলল, মা আজ আর খাবো না। আরোহী রেগে বলাতে তার মা কিছুটা আজ করতে পেরে বলে উঠল, আরোহী রেগে আছিস কেন? কেউ কি কিছু বলেছে তোকে? আরোহী মনে মনে ভাবলো, মন চাচ্ছে ওই বদ ছেলেকে গিয়ে খুন করে ফেলি। কত বড় সাহস আমার হাত চেপে ধরে রাখে। এর প্রতিশোধ আমি ভালোভাবেই নিব। এমন টর্চার শুরু করব এ বাসা থেকে দুদিনেই পালিয়ে যেতে বাধ্য হবে। আরোহী এসব ভাবতে আরোহীর মা বলে উঠল, আরোহী ঠিক আছিস মা? আরোহী স্বাভাবিক হয়ে বলল, হ্যাঁ ঠিকই তো আছি। আরোহীর মা বলল, কখন থেকে কি যেন ভেবে যাচ্ছিস? কি ভাবছিস বলতো? আরোহী বিষয়টাকে ধামাচাপা দিয়ে বলে উঠল, কই কিছু না, তুমি খাবার রেডি করো গিয়ে, আমি খেতে যাচ্ছি। আরোহীর মা বলল, আচ্ছা ঠিক আছে খেতে আয়। আরোহী এমনিতেই রনিকে সহ্য করতে পারে না, তার উপর আজ যে ঘটনা ঘটে গেল এতে তো আরোহী আরো খেপে গেছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ মনে ছাদে গিয়ে কিছুক্ষণ ঘুরে রুমে আসলাম। কাল যে ঘটনা ঘটেছে সেটার জন্য কেমন জানি অনুশোচনা হচ্ছে। আরোহীর সঙ্গে কাল যা মিসবিহেভ করেছি সেটা একদমই ঠিক করিনি। তাছাড়া আরোহী বদমেজাজি খিটখিটে, তা তো আর আমার অজানা না। তানবীরের সঙ্গেও এই সেম ব্যবহার করেছে। যাই হোক, আরোহীর কাছে এক সময় সরি বলে নিব। এসব ভেবে খাবারের পর্ব শেষ করে রুমে তালা লাগিয়ে যখন বের হতে যাব, এমন সময় আরোহীর সামনে এসে দাঁড়ালো এবং তার হাত দুইটি পিছনে রেখে বলল, কই যাওয়া হচ্ছে শুনি? আজ হঠাৎ আরোহীর ভালো ব্যবহার শুনে মনটা নিমিশেই ভালো হয়ে গেল। হাসি মুখে তার কথার উত্তর দিলাম, এই তো কাজে যাচ্ছি। আরোহী শয়তানি হেসে বলল, ওহ চাকরগিরি করতে যাচ্ছেন বুঝি? আমি আরোহীর এমন ধারা কথা শুনে নিজেকে অনেকটা অপমানিত বোধ করলাম। সাত সকালে আরোহী এমন অপমান করে কথা বলবে সেটা আমি কল্পনাও করিনি। তারপরও নিজেকে সামলে নিয়ে আরোহীকে বললাম, কর্ম কোনোটাই ছোট না, তাছাড়া আমি যথেষ্ট সৎ টাকা উপার্জন করি, চুরি করে তো আর খাই না। আরোহী বলল, চুপ, আর একটা কথাও বলবি না। কালকের ঘটনা কিন্তু আমি একটুও ভুলিনি। তোর সাহস দেখে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম। আজ পর্যন্ত কেউ আমাকে স্পর্শ করতে পারেনি, আর তুই কিনা আমার হাত চেপে ধরে রেখেছিলি। আমি বললাম, কালকের ঘটনার জন্য সরি। একে তো তানভীর চলে গেল, তার উপর আপনি আমাকে উল্টাপাল্টা কথা বলে রাগিয়ে দিলেন। রাগের ঘোরে এসব করে ফেলেছি। সরি, আমার ভুল হয়ে গেছে। এখন প্লিজ সামনে না দাঁড়িয়ে আমাকে কাজে যেতে দিন। এই বলে চলে আসতে যাব, এর মধ্যে আরোহী বলে উঠল, এমন ভাব ধরে বলছিস যেন অফিসে যাচ্ছিস। রেস্টুরেন্টে গিয়ে তো সারাদিন মানুষের চাকরগিরি করবি। আমি আরোহীর কথাতে অনেকটা অপমানিত হলাম। মেয়েটা আমার পিছনে কেন যে লাগছে? আরোহী বলল, কিরে সত্য কথা বলছি দেখে গায়ে লাগছে? আমি বললাম, আপনি শুধু দেখতেই সুন্দর, কিন্তু আপনার ব্যবহার একটুও ভালো না। মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি জানেনই না। আর হ্যাঁ, আপনি আমার সঙ্গে কথা বলবেন না। এভাবে আরোহী এক এক সময় এক একভাবে আমাকে তাড়ানোর চেষ্টা করেই চলেছে, কিন্তু আমি তো যাচ্ছি না। প্রকৃতপক্ষে আরোহীদের বাসায় থাকার ইচ্ছাটা একদমই নেই, তারপরও আমাকে থাকতে হচ্ছে। বাসাটা পেলেই চলে যাব। আরোহীর এই মিসবিহেভ শুনতে আর ভালো লাগছে না। এভাবেই কেটে গেল আরো 6টা মাস। একদিন বাড়িওয়ালা আঙ্কেল এসে বলল, আমাদের বাসাতেই থাকছো, অথচ তোমার সঙ্গে একটু আড্ডা দিব তার সময়ও নেই। তুমি যখন আছো তখন আড্ডা দেওয়াই যাবে, তার আগে একটা কথা তো তোমাকে বলাই হয়নি। আমি বললাম, কি কথা আঙ্কেল? আঙ্কেল বললেন, কাল আরোহীর জন্মদিন। এই উপলক্ষে প্রত্যেক বছরই অনুষ্ঠান পালন করি, এবছরও তার ব্যতিক্রম করব না ভাবছি। আর হ্যাঁ, তুমি কিন্তু অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, কেমন? আমি বললাম, জি আঙ্কেল, অবশ্যই থাকবো। একদিনই পুরো বাড়িটা ডেকোরেশনের লাইটিং এর আলোয় আলোকিত করে ফেলেছে, আর এইদিকে আরেকটা বাসাও পেয়ে গেছি। তাই ভাবছি আরোহীকে গিফটের সঙ্গে এটাও লিখে দিব, তাদের এখানে আর থাকছি না। জন্মদিনের দিন আজ আরোহীদের বাড়িতে আত্মীয় স্বজনে ভরে গেছে। সব জায়গায় আত্মীয় স্বজনে জমজমাট হয়ে আছে। আরোহীকে আজ সাদা ড্রেসে সাদা পরীদের মতো লাগছে। ও এমনিতে অনেক সুন্দরী, তার উপর আজ একটু সেজেছে, এতেই তাকে অনেক কিউট লাগছে। তো কিছুক্ষণ পর লক্ষ্য করলাম সবাই আরোহীকে গিফট দিচ্ছে। আরোহীও হাসি মুখে তাদের গিফট নিচ্ছে। আমিও আমার গিফটটা আরোহীর হাতে
দিয়ে বললাম, এটা আপনার জন্য। আরোহী বলল, আমি কোনো ভাড়াটিয়াদের দেওয়া গিফট নেই না। আরোহী এই বলে সকলের সামনে গিফটটি ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল। বাড়ি ভর্তি মেহমান, তারা সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আরোহী সবার সামনে এভাবে ছোট করবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। তারপর ফেলে দেওয়া গিফটটা হাতে নিয়ে আরোহীর সামনে দাঁড়িয়ে বললাম, গিফটটা না নিলে কোনো কষ্ট পেতাম না, কিন্তু বাড়ি ভরা মেহমানের সামনে এই অপমান না করলেও পারতেন। এইটুকু বলে সেখান থেকে রুমে এসে সবকিছু ব্যাগে গুছগাছ করতে লাগলাম। অন্যদিকে আরোহীর নিজের মধ্যেই কেমন যেন অনুশোচনা কাজ করছে। এতদিন রনিকে তাড়ানোর জন্য যাই করুক না কেন কখনো সবার সামনে অপমান অপদস্থ করেনি, কিন্তু আজ যেটা করলো সেটা মোটেও ঠিক করেনি। তাছাড়া বাড়ি ভরা মেহমান, তারা আমাকে কি ভাবছে? না, রনির সঙ্গে আমি মোটেও ঠিক করিনি। আরোহী আনমনে এসব ভেবে যাচ্ছে। তার ভাবনার ইতি টেনে মেঘলা আরোহীকে ঝাঁকিয়ে বলে উঠল, কিরে, কেক কাটছিস না কেন? আরোহী বলল, হ্যাঁ কাটছি। আরোহীর জন্মদিনের অনুষ্ঠান এভাবেই শেষ হয়ে গেল, কিন্তু রনিকে তার ত্রিসীমানায় দেখা গেল না। আরোহী ভাবছে আবার সে বেহায়াদের মতো ফিরে এসে জন্মদিনে অংশগ্রহণ করবে। আরোহীর সে ধারণা ভুল প্রমাণিত হলো। তাকে আর জন্মদিনের অনুষ্ঠানের ধারে কাছেও পাওয়া গেল না। এবার একটু বেশি আরোহীর অনুশোচনা হতে লাগলো। অনুষ্ঠান শেষে যে যার মতো চলে গেল। আরোহী রুমে এসে বিছানায় গা এলিয়ে দিতে সেই গিফট ফেলে দেওয়ার দৃশ্য বারবার চোখের সামনে ভেসে উঠছে। কিছুই ভালো লাগছে না, এসব ভেবে যাচ্ছে আরোহী। হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ। দরজা খুলে লক্ষ্য করলো তার মা দাঁড়িয়ে আছে। তারপর আরোহী কিছুটা স্বাভাবিকভাবে বলে উঠল, মা, কিছু বলবা? আরোহীর মা বলল, ছেলেটার সঙ্গে তখন এই মিসবিহেভটা না করলেও পারতি। তাছাড়া আমি এটাও জানি কেন তুই কোনো ছেলেকে সহ্য করতে পারিস না। মারে, সব ছেলেরাই কিন্তু খারাপ হয় না, ভালো মন্দ মিলেই মানুষ। কিন্তু একজন তোর সঙ্গে ভালোবাসায় চিট করেছে দেখে সব ছেলেকে যে একই ভাববি সেটা কিন্তু ভুল। রনির কাছে গিয়ে সরি বলে নিস। এই কথাটা তখনই বলতাম, কিন্তু অনুষ্ঠান নষ্ট হবে দেখে তোকে কিছুই বলিনি। আরোহীর মা এই বলে তার রুমে চলে গেল। আরোহী শুধু নীরব শ্রোতাদের মতো তার মার কথা শুনছিল। বলার মতো কোনো ভাষাই তার জানা নেই। কিছুক্ষণ পর আরোহী মনস্থির করলো সরি বলে সবকিছু সমাধান করে নিবে, আর কখনো তার সঙ্গে মিসবিহেভ করবে না। এসব ভেবে ছাদে চলে গেল। আরোহী সেখানে লক্ষ্য করলো রনি কার সঙ্গে যেন ফোনে কথা বলছে। ইতিমধ্যে তার কথা বলাও শেষ। পেছন ফিরে আরোহীকে দেখা মাত্রই কোনো কথা না বলে চলে যেতে ধরলো। এমন সময় আরোহী বলে উঠল, রনি দাঁড়াও প্লিজ। আমি বললাম, অপমান করবেন নিশ্চয়ই। ছাদে আপনি আর আমি ছাড়া কেউ নেই দেখছি। একটা কাজ করেন, যেখানে মানুষজন বেশি থাকবে সেখানে আমাকে অপমান করবেন, সেটাই ভালো হবে। যত যাই হোক, একটা মানুষ তো কারো অপমান সহ্য করে থাকবে না, নিশ্চয়ই এটাই তো ভাবছেন। আরোহী নিশ্চুপ। আমি বললাম, কালকেই আমি এই বাসা ছেড়ে চলে যাচ্ছি। যদিও বাসাটা একটু আগেই পেয়েছিলাম আর সিদ্ধান্তও নিয়েছিলাম গিফটের মাধ্যমে আপনাকে বিষয়টা জানাবো, কিন্তু তার আগেই আপনি সেটা না দেখেই ছুঁড়ে ফেলে দিলেন আর বাড়ি ভরা মেহমানের সামনে আমাকে ছোট করলেন। আরোহী করুণ সুরে বলে উঠল, সরি। আমি বললাম, সরি বলার আর কোনো দরকার নেই, সকাল হলেই এখান থেকে চলে যাব। এই বলেই আমি সেখান থেকে চলে আসলাম। এইদিকে আরোহী আমার চলে যাওয়ার কথা শুনে নিজের কথা বলার ভাষা যেন হারিয়ে ফেলেছে। সারা রাত আরোহী নির্ঘুমে কাটিয়ে দিল। সকালে ঘুম থেকে উঠেই ছাদে চলে গেল, কিন্তু আজ রনিকে আর দেখতে পেল না। তারপর আগ্রহ নিয়ে তার রুমের দিকে যেতে লাগলো। রুমের কাছে এসে রুমে তালা লাগানো দেখে রীতিমতো অবাক হয়ে গেল। সাত সকালে তালা লাগানো দেখে আরোহী তার মাকে জিজ্ঞেস করলো, মা, রনির রুমে তালা লাগানো কেন? আরোহীর মা বলল, রনি কাল রাতেই এ বাসা ছেড়ে অন্য কোনো বাসায় উঠেছে। আরোহী অনেকটা অবাক হয়ে বলল, কি, রাতেই চলে গিয়েছে? আরোহীর মা বলল, হ্যাঁ, রাতে রনি এসে আমাকে বলল যে তুই নাকি কোনো ভাড়াটিয়া থাকুক সেটা চাস না, সেজন্য রনি চলে গেল। যদিও আমি রনিকে বলেছি, বাবা তুমি থাকো, সমস্যা নাই, আমি আরোহীকে বুঝিয়ে বলবো। সে আমার কথার প্রতি উত্তরে বলল, আন্টি সমস্যা নেই, আরেকটা রুম ম্যানেজ করে ফেলেছি, সেখানে আমার বন্ধুরাও আছে, তো সেখানেই যাচ্ছি, ভালো থাকবেন। আর হ্যাঁ, গত মাসের বাসা ভাড়া নিন। এই বলে বকেয়া বাসা ভাড়া পরিশোধ করে সে চলে গেল। চাইলে আটকাতে পারতাম, কিন্তু তোর কথা ভেবে রনিকে আর আটকালাম না। আর হ্যাঁ, বাসা ভাড়া দেওয়া টোটাল বন্ধ করেছি। এখন থেকে ওই রুমটা তালা লাগানোই থাকবে। আশা করি এবার নিশ্চয়ই খুশি হয়েছিস। আরোহী তার মার কথার উত্তর না দিয়ে রুমে দরজা আটকিয়ে বিছানায় গা এলিয়ে দিতেই চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। আর সেটা কেন পড়তে লাগলো সে উত্তর আরোহী কোনোভাবেই মিলাতে পারছে না। অন্যদিকে আমি ভাবছি আরোহী মেয়েটা সত্যি অনেক সুন্দর, কিন্তু যদি তার আচরণ ভালো থাকতো তাহলে হয়তো এতদিনে তাকে ভালোবেসে ফেলতাম। কিন্তু তার যে ব্যবহার, এতে কোনো ছেলেই তাকে ভালোবাসবে তো দূরের বিষয়, তার ধারে কাছেও কেউ ঘেসবে না। তাছাড়া আমি কেন এসব ভাবছি? তাদের বাসা ছেড়ে এখানে আসায় তো আমার অনেকটাই ভালো হয়েছে। কেউ আমাকে অপমান অপদস্থ করতে পারবে না। কিন্তু এ বাসা থেকে আরোহীদের বাসা তো বেশি একটা দূরে না, মাঝে মধ্যে অকারণেই দেখা হয়ে যেতে পারে। আর দেখা হলেই বাকি, ওর সঙ্গে তো আর ভালোবাসার কোনো সম্পর্ক নেই যে খারাপ লাগবে। এভাবেই আমার ছনছাড়া জীবন কাটছে। কথায় আছে না, সময় যখন খারাপ যায় তখন সব দিকে যায়। আমার সাথেও তেমন হচ্ছে। যাকে 2টা বছর ভালোবেসে গেলাম সেও আমাকে বুঝতে পারলো না, ভুল বুঝে ইফটিজিং এর শাস্তি দিল। যাদেরকে আপন ভেবে আসছি তারাও মুখের উপর বলে দিয়েছে তারা আমার রক্তের কেউ না। এই পৃথিবীতে মানুষজনের আনাগোনা বেশি থাকলেও এর
এর মধ্যে আমার আপনজন নাই বললেই চলে। একদিক থেকে আমার একাকিত্ব জীবন ভালোই চলছে, কষ্টের হলেও সেটাকে আর কষ্ট বলে মনে হয় না। এখন সবকিছুই আমার মানানসই হয়ে উঠেছে। এখন আমার একটাই লক্ষ্য, পড়ালেখা শেষ করে ভবিষ্যতে ভালো কিছু করা। এমন চিন্তা ভাবনায় নিজেকে নিয়োজিত করে ফেলেছি। কলেজে অ্যাডমিশন নেওয়া হলেও তেমন একটা কলেজে যাওয়া হয়নি, তাই রেডি হয়ে কলেজে চলে আসলাম। ভর্তি হওয়ার 2 মাস পর আজ কলেজে আসলাম। চারদিকে অনেকের আনাগোনা দেখে ভালো লাগা কাজ করছে। তারপর প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করতে গিয়ে স্যারকে সালাম দিলাম এবং স্যার সালামের উত্তর নিয়ে বলে উঠল, কি ব্যাপার রনি, 2 মাস আগে অ্যাডমিশন নিলে অথচ 2 মাসের মধ্যে একদিনও কলেজে আসলা না, আজ কি ভেবে আসছো? আমি বললাম, স্যার আমি তো ভেবেছিলাম আপনি হয়তো আমাকে চিনবেনই না, এখন তো দেখছি আমার কথা ঠিকই আপনার মনে আছে। প্রিন্সিপাল স্যার বললেন, এত সহজেই যদি ছাত্রদের চেহারা ভুলে যাই তাহলে তো আমার প্রতিষ্ঠান অল্পতেই লাটে উঠবে। সুতরাং আমার স্মৃতিশক্তি এতটাও খারাপ না যে অল্পতেই ছাত্রদের কথা ভুলে যাব। তাছাড়া আমার স্মৃতিশক্তি এখনো অনেক ভালো আছে, যাকে একবার দেখি তাকে আর দ্বিতীয়বার চিনতে অসুবিধা হয় না। এখন থেকে তোমাকে কিন্তু ক্লাসে নিয়মিত আসতে হবে, তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার বেশি একটা সময় নেই। আমি বললাম, জি স্যার অবশ্যই আসবো। কলেজে প্রথম দিন ক্লাসে বেশ কয়েকটা বন্ধু পেয়ে গেলাম। প্রথম দিন ক্লাসে ভালোই মজা হলো। কলেজ শেষে রাস্তায় এসে ফোনে নিউজ ফিড দেখছিলাম, হঠাৎ পরিচিত কণ্ঠ আমার নাম ধরে ডেকে উঠলো। নিউজ ফিড দেখা বাদ দিয়ে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। আজ 2 মাস পর আরোহীর সঙ্গে কলেজে এভাবে দেখা হবে সেটা কখনোই আশা করিনি। নিশ্চয় আরোহী এই কলেজে পড়ে। দূর, ও পড়লেই কি না পড়লেই কি, ওর সঙ্গে কথা না বলাই ভালো। এসব ভেবে চলে আসতে যাব এমন সময় আরোহী আমার সামনে এসে বলতে লাগলো,